ক্লাস 12 সেমিস্টার 4 ছাত্রছাত্রীরা সবাইকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত। 12 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু, হাতে আর মাত্র এক সপ্তাহ আছে। আজকে তোমাদেরকে আমি রাইডার্স টু দ্য সি বাই জেএমসি তার থেকে সাজেশন দেবো। আর এক সপ্তাহ পরে পরীক্ষা, তাই অতি সংক্ষিপ্ত একটা সাজেশন দিচ্ছি। মাত্র 3টে প্রশ্ন করো, এই 3টে থেকেই পরীক্ষায় পড়ো। রাইডার্স টু দ্য সিটা নিয়েই সব থেকে বেশি ছেলেমেয়েদের মধ্যে ভয় রয়েছে। এটা একটা উঁচু ক্লাসের নাটক, বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসে এবং কাউন্সিল যে প্রশ্নপত্রের বই সাজেস্ট করেছে সেখানেও রাইডার্স টু দ্য সির উপরে প্রায় 25টা প্রশ্ন আছে। এবার এই 25টা প্রশ্ন পড়ে তো তোমরা পরীক্ষা দিতে যাবে না, তোমাদের তো সিলেবাসই প্রায় শেষ হয়নি। রাইডার্স টু দ্য সি থেকে তোমাদেরকে 3টে দিচ্ছি, 3টেকেই করো। কিন্তু বেসিক্যালি এটা 3টে প্রশ্ন না, এটা বেসিক্যালি 6-7টা প্রশ্ন আসে। কিন্তু 6-7টা প্রশ্নকেই 3টে প্রশ্নের মধ্যে কমপ্রেস করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই 3টে প্রশ্ন মানে আমি বলে দিচ্ছি যে কীভাবে কি করতে হয়। 6টা প্রশ্ন, 5টা কি 6টা প্রশ্ন আছে, কিন্তু 3টে প্রশ্নের মধ্যেই কমপ্রেস করা আছে। ঠিক আছে, এই প্রশ্নগুলোর আসল মজা হচ্ছে উত্তর লেখাতে। প্রশ্নটা বলে দিচ্ছি কিন্তু উত্তরটাই হচ্ছে আসল। ঠিকমতো উত্তরটা লিখো। চলো দেখে নিই যে কি আমাদের করতে হবে। নাম্বার 1, রোল অফ দ্য সি। স্যার এটা তো আমরা সবাই জানো, কিন্তু এটাকে ভালো করে দেখে নাও যে প্রশ্নগুলো কিভাবে আসতে পারে, কারণ সেই প্রশ্নের উপরেই উত্তরটা তোমাদেরকে লিখতে হবে। রোল অফ দ্য সি, রোল অফ দ্য সি অ্যাজ এ সিম্বল অফ নেচার অ্যান্ড ফেট। রোল অফ দ্য সি অ্যাজ এ সিম্বল অফ নেচার অ্যান্ড ফেট। The role of the sea as fate, the role of the sea as nemesis. The sea is the villain. Discuss how Synge uses the sea as a symbol of fate, nature's indifference, and the source of inevitable loss in Raiders to the Sea. এটা খুব ইম্পর্টেন্ট, মানে এইভাবে আসার সম্ভাবনা সব থেকে বেশি। Discuss how Synge uses the sea as a symbol of fate, nature's indifference, and the source of inevitable loss in Raiders to the Sea. এটা আরেকভাবে আসতে পারে, Raiders to the Sea is all about the power, indifference and mercilessness of the sea. Discuss. Raiders to the Sea is all about the power, indifference and mercilessness of the sea. Discuss. রোল অফ দ্য সিকে এরকম বিভিন্নভাবে আসতে পারে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে সেকেন্ড আর একটা বলছি, সেটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে হু আর দ্য রাইডার্স অ্যান্ড হোয়াট ইমপ্লিকেশনস দ্য টাইটেল হ্যাভ। হু আর দ্য রাইডার্স অ্যান্ড হোয়াট ইমপ্লিকেশনস দ্য টাইটেল হ্যাভ। এটা অন্যভাবে আসতে পারে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল রাইডার টু দ্য সি। এটা অন্যভাবে আসতে পারে, যেটা তোমাদের এবারে প্রশ্নের বইয়েতে সাজেস্ট করেছে কাউন্সিল, এবং খুব জটিল, কারণ এটা যে জিনিসটা কাউন্সিল সাজেস্ট করেছে এটা একদম বড়দের জন্যই করা উচিত ছিল। যাই হোক, দিয়েছে যখন আমি বলে দিই, বিবলিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল রাইডার্স টু দ্য সি। বিবলিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি এই নাটকটার যে নামকরণ, তার একটা বিবলিক্যাল সিগনিফিকেন্স আছে। বাইবেল থেকে, বাইবেলের কয়েকটা বিষয় এই নাটকটার নামের মধ্যে লুকিয়ে রয়েছে, সেটাকে বর্ণনা করতে হবে এবং এভাবে আসার সম্ভাবনাই বেশি। কাউন্সিলের মাথায় প্রশ্নটা এসছে, কাজে এভাবে আসার সম্ভাবনাই বেশি। এটা অন্যভাবে আসতে পারে, হাউ ডাজ দ্য টাইটেল ক্যাপচার্স দ্য সেন্ট্রাল কনফ্লিক্ট অফ দ্য প্লে, দ্য হিউম্যান অ্যাটেম্প্ট টু ওভারকাম নেচারস পাওয়ার। এখানেতে দুটো প্রশ্ন ঢোকানো আছে, একটা হচ্ছে টাইটেলটা যেমন ঢোকানো আছে, আর একটা যেটা হাউ ডাজ দ্য টাইটেল ক্যাপচার্স দ্য সেন্ট্রাল কনফ্লিক্ট অফ দ্য প্লে। প্রত্যেকটা নাটকে একটা দ্বন্দ্ব থাকে, কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব। এই নাটকটাতে প্রকৃতি এবং মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। এই নাটকটাতে একাধিক দ্বন্দ্ব রয়েছে, কিন্তু সব থেকে বড় দ্বন্দ্ব বা কনফ্লিক্ট বলা হয়, কনফ্লিক্ট ইজ দ্য সোল অফ এভরি ড্রামা। প্রত্যেকটা নাটকের কনফ্লিক্টটাই হচ্ছে আসল উপজীব্য। এই নাটকটা সেই কারণেই একটা বিখ্যাত নাটক। এই নাটকেতে একাধিক কনফ্লিক্ট বা দ্বন্দ্ব রয়েছে, তার মধ্যে প্রধান কনফ্লিক্ট হচ্ছে প্রকৃতি ও মানুষের যে দ্বন্দ্ব, সেটা কিভাবে এই টাইটেলটার মাধ্যমে সেই দ্বন্দ্বটা ফুটে উঠেছে সেটাকে বর্ণনা করো। আসলে এটা কিন্তু একটা প্রশ্ন বলা হলেও এটা অরিজিনালি দুটো প্রশ্নেরই উত্তর হবে একটা, কিন্তু দুটো প্রশ্ন, কনফ্লিক্ট, ভেরিয়াস কনফ্লিক্টস ইন রাইডার্স টু দ্য সি এটাও চলে আসবে, আর বিবলিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল এটাও চলে আসবে। এই দুটো হচ্ছে মানে 1 নম্বর সি, 2 নম্বর হচ্ছে টাইটেল অবলিক কনফ্লিক্ট। ঠিক আছে, 3 নম্বর ক্যারেক্টার অফ মৌরিয়া। স্যার আমরা সবাই করেছি, তোমরা সবাই করেছো, কিন্তু এইখানে একাধিক রকম প্রশ্ন হয় এবং সবথেকে বড় কথা এটার মধ্যে 3-4 রকম প্রশ্ন, আলাদা আলাদা ধরনের প্রশ্ন এই একটার মধ্যেই ঢুকে যায়। সেটাকে কিন্তু করাটা ইম্পর্টেন্ট। প্রশ্ন জেনে যাওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট না, উত্তর কীভাবে লিখছো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ভালো করে দেখে নাও প্রশ্নগুলো কীভাবে আসতে পারে। দে আর অল গন নাও, দেয়ার ইজ নাথিং দ্য সি ক্যান ডু টু মি। এটা একটা কোটেশন। হু ইজ দ্য স্পিকার হু ইজ রেফার্ড টু অ্যাজ দে? কমেন্ট অন দ্য এন্ডিং অফ দ্য প্লে উইথ রেফারেন্স টু দিস আটারেন্স।
very important. They are all gone now. There is nothing the sea can do to me. Who is the speaker? Who is referred to as they? Comment on the ending of the play with reference to the utterance. স্যার এটা তো ক্যারেক্টার অফ মৌরিয়া না, এটা তো সম্পূর্ণ আলাদা। হ্যাঁ স্যার, এটা সম্পূর্ণ আলাদা, কিন্তু মজা হলো স্যার এটা কিন্তু ক্যারেক্টার অফ মৌরিয়া। এই গোটা নাটকটাতে মৌরিয়ার চরিত্রে আমরা পরিবর্তন দেখি, একে বলে ট্রান্সফরমেশন অফ ক্যারেক্টার। মৌরিয়ার চরিত্রটা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাচ্ছে। প্রথমে মৌরিয়া একজন মা, যে তার মানে সন্তানরা মারা যাচ্ছে সেটা দেখে সে যন্ত্রণাবিদ্ধ, সে পাগলের মতো আচরণ করছে। কিন্তু বার্টলে তার শেষ সন্তান মারা যাওয়ার পরে মৌরিয়ার চরিত্রে একটা আমূল পরিবর্তন হচ্ছে। তার মধ্যে একটা স্টোইকাল রেজিগনেশন, সমস্ত কিছুকে মেনে নেওয়ার একটা বাসনা তার মধ্যে ধীরে ধীরে জন্ম নিচ্ছে। এইটাই হচ্ছে এন্ডিং। এই নাটকের এন্ডিং হচ্ছে মৌরিয়ার চরিত্রের পরিবর্তনটাই হচ্ছে এন্ডিং। একটা ওয়েলিং মাদার, একটা সারাক্ষণ কাঁদছে, ঘ্যান ঘ্যান করছে অ্যানোয়িং মাদার থেকে স্টোইকাল পার্সোনালিটিতে পরিণত হচ্ছে। সব কিছুকে সে মেনে নিচ্ছে, তার সাহস দিয়ে সব কিছুকে প্রতিহত করার চেষ্টা করছে, ভাগ্যের বিরুদ্ধে সে রুখে দাঁড়াচ্ছে। এই যে পরিবর্তন, এটাই এই নাটকটার মুখ্য বিষয়। ক্যারেক্টার অফ মৌরিয়াটা যা, সেটাই হচ্ছে এই এন্ডিংটা বলতে গেলে এই মৌরিয়ার চরিত্রের পরিবর্তনটাকেই বোঝানো হয়। কাজে এটা এন্ডিং বলেও আসতে পারে। স্যার আমরা এন্ডিং করিনি, ঘাবড়ে যেও না, তোমরা মৌরিয়ার ক্যারেক্টার করেছো, মৌরিয়ার ক্যারেক্টারটাকেই লেখো। খালি শেষে মৌরিয়ার ক্যারেক্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে ট্রান্সফর্মস, এইটুকুকে মেনশন করে পরিবর্তনটা লিখে দাও, তাহলেই হবে। কাজে এই প্রশ্নগুলো দেখে নাও। 3টে প্রশ্ন, কিন্তু অরিজিনালি এর মধ্যে 6টা প্রশ্ন লুকিয়ে আছে। সেই জন্যই বললাম যে প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। দে আর অল গন নাও, দেয়ার ইজ নাথিং দ্য সি ক্যান ডু টু মি, হু ইজ দ্য স্পিকার, হু ইজ রেফার্ড টু অ্যাজ দে, কমেন্ট অন দ্য এন্ডিং অফ দ্য প্লে উইথ রেফারেন্স টু দ্য আটারেন্স। এটা একভাবে আসতে পারে। আর একটা কোটেশন দিয়ে আসতে পারে, নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনটা তুলে আসতেই পারে। নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। হু সেজ দিস অ্যান্ড অ্যাট হোয়াট মোমেন্ট, কে বলেছে, কোন সময় বলেছে। হাউ ডাজ দিস লাইন সামারাইজ দ্য মেসেজ অফ দ্য প্লে, এই লাইনটা গোটা নাটকটার যে মূল বিষয় সেটাকে কীভাবে তুলে ধরছে। স্যার এটা তো মৌরিয়ার ক্যারেক্টার না, এটাই মৌরিয়ার ক্যারেক্টার। নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, এটা বলছে কে? মৌরিয়া। কখন বলছে? একদম নাটকের শেষে। এটাই এন্ডিং। এটা কি প্রকাশ করছে? নাটকটার মূল বিষয় কনফ্লিক্ট, যেটা বললাম, প্রকৃতির সঙ্গে মানুষের যে সংগ্রাম, সেটাকে প্রকাশ করছে। আর প্রকৃতির সঙ্গে সংগ্রামটা কার মাধ্যমে প্রকাশ হয়েছে এই নাটকে? মৌরিয়ার মাধ্যমে প্রকাশ হয়েছে। মৌরিয়ার চরিত্রের যে আমূল পরিবর্তন, একটা যন্ত্রণাবিদ্ধ মা থেকে একটা স্টোইকাল পার্সোনালিটিতে পরিবর্তন, এটাই কিন্তু এই নাটকটার মুখ্য বিষয়। এইভাবে প্রশ্নটা আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। তা তোমরা কি প্রত্যেকটা আলাদা আলাদা প্রশ্ন করবে? একটাই উত্তর লিখবে, তার মধ্যেই সমস্ত কিছু হবে? উত্তরটা সেভাবে লিখতে হয়। এই উত্তরটাকে এই সমস্ত প্রশ্ন ধরে লিখতে হয়। যদি তোমাদের এর উত্তর দরকার হয় আমাকে জানিও। ইনফ্যাক্ট রাইটার্স টু দ্য সিড 3টেরই উত্তর লিখিয়ে দিলে ভালো হয়, কারণ তোমরা যেসব নোটপত্র লিখবে সেখানে এই সমস্ত জিনিসকে কভার করে লেখার হয়তো তোমরা সেই সমস্ত নোটপত্র পাবে না বা পাওনি। কাজেই এমন নোটপত্র, কিন্তু কথা হচ্ছে এই শেষের 7 দিনের মধ্যে তোমাদের কি তৈরি হবে? যে আমি লিখিয়ে দিতে পারি, কিন্তু তোমাদের কি তৈরি হবে সেটা হচ্ছে ব্যাপার। যাই হোক, যদি দরকার হয় বলো। এরপরে এটা অন্য আরেকভাবে আসতে পারে, এন্ডিং অফ রাইজার্স টু দ্য সি। বারবার করে কাউন্সিল তোমাদেরকে এই এন্ডিংটাকে সাজেস্ট করছে বারবার করে, কাজেই এন্ডিং বলেও দিতে পারে। ডিসকাস দ্য এন্ডিং অফ দ্য প্লে অ্যান্ড হাউ ইট রিইনফোর্সেস দ্য থিম অফ ইনএভিটেবিলিটি। যেগুলো আমি লিখেছি এগুলো সব কাউন্সিলের প্রশ্ন কটাই লিখেছি। ডিসকাস দ্য এন্ডিং অফ দ্য প্লে অ্যান্ড হাউ ইট রিইনফোর্সেস দ্য থিম অফ ইনএভিটেবিলিটি। এবার কাউন্সিল এগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদা করে প্রশ্ন দিয়েছে। আমি চাইছি যে তোমরা 3টে প্রশ্ন করো, 3টের মধ্যে সব কিছু কমপ্লিট করো না। ওকে, নেক্সট দেখো, এটা অন্যভাবে আসতে পারে, ক্যারেক্টার অফ মৌরিয়া। এটা অন্যভাবে আসতে পারে, মৌরিয়া অ্যাজ এ ট্র্যাজিক হিরোইন। অন্যভাবে আসতে পারে, মৌরিয়া অ্যাজ এ ট্র্যাজিক মাদার। অন্যভাবে আসতে পারে, ক্যারেক্টার অফ মৌরিয়া অ্যান্ড হার রেসপন্সেস টু দ্য ট্র্যাজেডিজ দ্যাট বিফল হার ফ্যামিলি ইন রাইজার্স টু দ্য সি। এটা অন্যভাবে আসতে পারে, ট্রান্সফরমেশন অফ মৌরিয়াস ক্যারেক্টার ফ্রম এ গ্রিভিং মাদার টু এ স্টোইক পার্সোনালিটি। ভেরি ইম্পর্টেন্ট, ট্রান্সফরমেশন অফ মৌরিয়াস ক্যারেক্টার ফ্রম এ গ্রিভিং মাদার টু এ স্টোইক পার্সোনালিটি। এটা অন্যভাবে আসতে পারে, ডিসকাস হাউ মৌরিয়াস গ্রিভ, রেজিগনেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ লস এমবডি দ্য থিম অফ হিউম্যান ভালনারেবিলিটি এগেনস্ট ইনভিনসিবল ফেট। ভেরি ইম্পর্টেন্ট,
এভাবে আসার সম্ভাবনা সব থেকে। ডিসকাস হাউ মৌরিয়াস গ্রিভ, রেজিগনেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ লস এমবডি দ্য থিম অফ হিউম্যান ভালনারেবিলিটি এগেনস্ট ইনভিনসিবল ফেট। এটা অন্যভাবে আসতে পারে, হাউ ডাজ মৌরিয়া রিয়াক্ট আফটার দ্য ডেথ অফ বার্টলে, হোয়াট চেঞ্জ ডু উই সি ইন মৌরিয়া আফটার দ্য ডেথ অফ বার্টলে। স্যার এটা আলাদা প্রশ্ন, এটাও একই, বার্টলে মরে যাওয়ার পরে মৌরিয়া চরিত্রে কেমন পরিবর্তন হচ্ছে সেটাই লিখতে হবে। এটা অন্যভাবে আসতে পারে, মৌরিয়া অ্যাজ এ ইউনিভার্সাল মাদার বা মৌরিয়া অ্যাজ ইউনিভার্সাল মাদারহুড। এই সমস্তভাবে এই একটা প্রশ্নকে এরকম বিভিন্নভাবে দিতে পারে। এন্ডিং বলে আসতে পারে, এই কোডগুলো তুলে আসতে পারে, মৌরিয়ার চরিত্র বলে আসতে পারে। প্রত্যেকটাই আলাদা, কিন্তু যারা বুদ্ধিমান তারা একটাই করবে, মৌরিয়ার ক্যারেক্টারটা করবে, মৌরিয়ার ক্যারেক্টারের মধ্যে এই লাইনগুলোকে ঢুকিয়ে নেবে, মৌরিয়ার ক্যারেক্টারের একদম শেষেতে এন্ডিং, সেই এন্ডিং নিয়ে দুটো লাইন লিখে রাখবে, তাহলেই তার একটা প্রশ্নতেই 4 রকম প্রশ্ন হয়ে যাবে। যদি তুমি একটা প্রশ্নের মধ্যে 4 রকম প্রশ্ন না করতে পারো, তোমাকে 7টা প্রশ্ন করতে হবে। আর যদি তুমি একটা প্রশ্নের মধ্যে 4 রকম প্রশ্ন, এটার মধ্যে 2 রকম প্রশ্ন এরকম করতে পারো, তাহলে মাত্র 3টেতেই তোমার কাজ মিটে যাবে। এবং এই 3টে করো, এই 3টের মধ্যেই পাবে। এই 3টের মধ্যে আশা করছি 2টোই পেয়ে যাবে। ওকে, কিন্তু যে লাইনগুলো তুলে মানে আসার সম্ভাবনা রয়েছে একটা ফ্ল্যাট ক্যারেক্টারের উপরে, যেমন সিও এখানে একটা ক্যারেক্টার, সি এর উপরে বা এই টাইটেল তার ইমপ্লিকেশনের উপরে এরকমভাবে একটা দেবে, আর একটা লাইন তুলে সেই লাইনের মাধ্যমে চরিত্র বর্ণন সেরকমভাবে দেবে। এবার লাইন তুলে দিলে যদি মৌরিয়ার থেকেই লাইন তুলে দেয়, মৌরিয়ার উপরে এত সব লাইন রয়েছে এবং প্রত্যেকটাই এত ইম্পর্টেন্ট, তোমরা সেই লাইনের তাল খুঁজে পাবে না। এই জন্য যে লাইনগুলো থেকে আসতে পারে, বেসিক্যালি ক্যারেক্টারটাই আসবে, কিন্তু উত্তরটা সেই লাইন ধরে লিখতে হয়, সেটাকে আমি বলে দিলাম যে এরকমভাবে আসতে পারে। এই 3টে করো, যথেষ্ট, এতে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আমি কালকে তোমাদেরকে ইনফ্যাক্ট আমি বলে দিয়েছি, তোমাদেরকে আমি বলেছি যে ওই মানে ডাউন দ্য র্যাবিট হোল তোমরা যদি করতে চাও করতে পারো, নইলে 3 কোয়েশ্চেন্স থেকে 4টে প্রশ্ন বলেছি, সেই 4টেই করবে, আর কিচ্ছু করার দরকার নেই। তোমাদেরকে আমি সনেট 73 থেকে একটা প্রশ্ন বলেছি বড়, একটাই করবে, তাতেই হয়ে যাবে। যদি তোমরা চাও আমি আবার কালকে একদম মানে ড্রামাটা, আমাকে তো লিখতে হবে, ড্রামাটা আজকে দিয়ে দিলাম, কালকে তাহলে আমি প্রোজ এবং পোয়েট্রিও দিয়ে দিচ্ছি, লাগলে বলো। ওকে, এই 3টে কিন্তু করে যেও, এখান থেকেই পরীক্ষা পাবে।